মিস্টার পাঠক, আজ আমি আপনার কাছে একটা অদ্ভুত কেস নিয়ে এসেছি। আমার নির্দোষ বৌমার একটা কেস নিয়ে। ওর উপর হত্যার অভিযোগ আছে। আপনার বৌমা নির্দোষ তো এটা স্পষ্ট যে আপনার মনে হয় না যে হত্যাটা উনি করেছেন। না, হত্যা ওই করেছে, আর আমি ওই হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী। ব্রিজবাবু, আমি বুঝতে পারলাম না, যখন আপনি স্বয়ং বলছেন যে আপনার বৌমা হত্যাটা করেছেন, আপনি দেখেওছেন আর আপনি প্রত্যক্ষদর্শী সাক্ষী মানে আই উইটনেস, তো তাহলে আমি কি করতে পারি এর মধ্যে? মিস্টার পাঠক, আমার বৌমার কল্পনার একটা অদ্ভুত রোগ আছে। 4 দিন আগের কথা, রাত তখন প্রায় 2:30 হবে। বৌমা, এখানে তুমি কি করছো? চলো নিচে এসো, নিচে এসো। যদি পড়ে যেতে। আমি জানি না যে এখানে কি করে এলাম। কল্পনা, কল্পনা, নবীন, তুমি এখানে কি কি হয়েছে বাবা? ঘুমের মধ্যে হাঁটার রোগের জন্য এখান থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। আর তুমি তুমি দেখছো, আটকালে না ওকে। যদি পড়ে যেত, তুমি কি এইভাবে দেখতে? নবীন, আমি জানি যে শাশুড়ি মা আমাকে পছন্দ করেন না, এতটা ঘৃণা করেন। আর আমি যদি ঘুমন্ত অবস্থায় ছাদ থেকে পড়ে যেতাম, তাহলে কি আমাকে থামাতেন না? উনি উনি আমাকে মৃত দেখতে চান। না না কল্পনা, এরকম কোনো ব্যাপার না। সব নষ্টের মূল তোমার ওই ঘুমের মধ্যে চলার রোগটা। এখন তুমি কেঁদো না, আমরা কালকেই কোনো ভালো ডাক্তারকে দেখাবো। আপনার ঘুমের মধ্যে হাঁটাচলার এই অসুখটা হচ্ছে অ্যান্টিহিস্টামাইনস। এই ওষুধটা, যেটা আপনি স্কিনের অ্যালার্জির জন্য নেন, এই ওষুধটা আপনি বন্ধ করুন, তাহলে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। কিন্তু ডক্টর, এই রোগটা অনেক দিনের পুরনো। আর আপনার ওষুধটাও তো অনেক দিন ধরে নিচ্ছেন আপনি। দেখো ব্রিজ, এই জমিটা কিন্তু তোমার দাদুর, মানে আমার বাবার। এর মধ্যে তুমি সবচেয়ে বেশি 20 একর মতো পেতে পারো। ওটাকে তোমার যা মনে হয় তাই করো। কিন্তু পিসি, ওই কোণের একটা টুকরো জমি কেনার জন্য কেউ রাজিই নয়। আর আমার টাকার ভীষণ দরকার পিসি। যদি আপনি আর রমেন মেনে নেন, তো ওই পুরো জমিটা বেচে যে টাকাটা আসবে সেটা আমরা ভাগ করে নেব। না দাদা, আমার নিজের ভাগের জমি আমি কেন বেচবো?
আমি বেচবো না আমার জমি। ঠিক আছে, তাহলে মামলা আমরা কোর্টে নিয়ে যাব। নীলিমা, এটা তুমি কি বলছো? ওই জমির আসল কাগজপত্র আর দাদুর আসল উইল আমাদের কাছে আছে। আমরা চাইলে আপনাদের সবাইকে না বলে চুক্তি করতে পারি। এনাফ। এই শোনো, কোথায় যাচ্ছ? নবীন, আমার মনে হচ্ছে যে শাশুড়ি মার এই কোর্ট কাচারির কথাটা এর মধ্যে তোলা উচিত ছিল না। এটা আমাদের বাড়ির ব্যাপার, নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই দেখো হতো। কল্পনা, তুমি এসবের মধ্যে থেকো না। জমির এই ঝামেলা আজকে থেকে নয়, 20 বছর ধরে রয়েছে। তুমি শুয়ে পড়ো আরাম করে। চলো। এত রাতের বেলায় কার ফোন এসছে? না, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। আচ্ছা শোনো, তুমি ওই অ্যান্টি অ্যালার্জির ওষুধটা খাওনি তো? না, ডক্টর বলার পরে তো আমি বন্ধই করে দিয়েছি। গুড। আচ্ছা শুয়ে পড়ো। করছো? দাঁড়াও বৌমা। আরে আরে নবীন, কুলারি, কেউ আছো? বৌমা, বৌমা থামো, দাঁড়াও বৌমা। কি করছো এটা? আরে নীলিমা, নবীন, কি হয়েছে? কি করেছো? অর্থাৎ আপনার এরকম মনে হচ্ছে যে আপনার পুত্রবধূ আপনার স্ত্রীকে হত্যা করেননি, ভুল করে হত্যাটা হয়ে গিয়েছে ওনার অসুস্থতার কারণে। কল্পনা খুব শিক্ষিত পরিবার থেকে এসেছে পাঠকবাবু। ও এমবিএ করেছে, আমার ছেলের থেকে অনেক বেশি পড়াশোনা জানে। ও কি হত্যা করতে পারে? বেশ চিন্তার বিষয় এটা। যাই হোক, আপনার ছেলে এলো না আপনার সঙ্গে? ওর তো দুদিক দিয়ে লোকসান হয়েছে। একদিকে রয়েছে ওর মা, অন্যদিকে রয়েছে স্ত্রী। জানি না কি অবস্থায় রয়েছে ও। ভগবান নীলিমা বৌদির আত্মাকে শান্তি দিক। খুব ভালো মানুষ ছিল।
আমাদের সবার কত খেয়াল রাখতো। বলছি শোনো না, ওই রাতে তুমি কোথায় চলে গেছিলে? ফল খাও বালিকা, কোন গাছের ফল জানতে চেও না? রিওনার এই ফাইলটার মধ্যে গোটা বিশ্বের স্লিপ ওয়াকিং এর বেশ কিছু কেসের কথা লেখা রয়েছে। সমস্ত কেসে সিদ্ধান্তটা অভিযুক্তের পক্ষেই গিয়েছে রিওনার, কেননা এই অসুস্থতা প্রমাণিত। রিওনার, স্লিপ ওয়াকিং এর বেশ কয়েকটা কারণ আছে। স্লিপ ডেপ্রিভেশন, খুবই কম ঘুম হওয়া, স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি ইত্যাদি। আর আমার মক্কেল কল্পনা দেবীর এই কেসটাতে যেই ওষুধ উনি খেয়ে থাকেন ওনার ত্বকের অ্যালার্জির জন্য, সেটার সাইড এফেক্ট। এক্সকিউজ মি, কল্পনা শুধু ত্বকেরই অ্যালার্জি ছিল না, আরো অনেক বড় অ্যালার্জি ছিল, শাশুড়ির অ্যালার্জি। তাই উনি যেটা করেছেন খুব ভালো করেছেন, সেটা তো আমি পরে প্রমাণ করে দেব। প্রথমে আপনি আমাকে এটা বলুন, ইন অল ইউর এক্সপার্টিজ, যে যেই দিন কল্পনা দেবী ওনার শাশুড়িকে মার্ডার করেন সেই দিনকে তো উনি ঘুমের ওষুধ খানইনি, তাহলেও কেন এরকম ঘটনা ঘটলো? এটা কি সত্যিই ছিল নাকি অন্য কি কিছু? বলতে চাইছেন আপনি? যে এই যে স্লিপ ওয়াকিং, এটা একটা ঢং ছিল, এটা একটা নাটক ছিল, এরকমটা উনি করেছিলেন যাতে উনি ওনার শাশুড়িকে হত্যা করতে পারেন, এটাই Yes, বলছেন আপনি? আমি এটাই বলতে চাইছি। আর এটা এই জন্য করেছেন, তার কারণ সিম্পল লজিক। শাশুড়ি সবসময় অত্যাচার করতেন, কাট্টু বৌমা অসুস্থ হন, কাট্টু বৌমা শাশুড়ির ওপর প্রাণঘাতী হামলা করে, যে কাজের অকাজের। আপনার এই থিওরি অকাজের, জয়সওয়াল বাবু। কেন? রিপোর্টে তো আপনি পড়েছেন নিশ্চয়ই, ঘটনাটার 2 দিন আগে স্লিপ ওয়াকিং করতে করতে কল্পনা তার বাড়ির ছাদে চলে যায় এবং লাফানোর একটা চেষ্টা করে। তো আত্মহত্যা ও কেন করবে? ঢং, টু গেট সিম্প্যাথি। আসলে হয়েছে কি, অনার অসুস্থতার নাটক করেছিলেন আর হেঁটে হেঁটে ওইখানে অবধি পৌঁছান, আর যাতে সবার এরকম মনে হয় আরে আরে উনি তো অসুস্থ, এক্ষুনি ঝাঁপ দেবেন। দ্য মোমেন্ট দ্যাট ওয়াজ প্রুভড দ্যাট শি ইজ মেন্টালি নট স্টেবল, অসুস্থ ছিলেন, ব্যাস অসুস্থতার সুযোগ নিয়েছেন, আর 2 দিন পরে শাশুড়িকে একেবারে অর্ডার অর্ডার। চলুন, যখন এতটা বললেন হত্যার কারণটাও এবার আপনি বলে ফেলুন। কিন্তু এটা বলবেন না যে শাশুড়ি আর বউয়ের মধ্যে একটা ঝগড়াঝাটি ছিল, কেননা পৃথিবীর সমস্ত শাশুড়ি বউয়ের। না না, ওই ঝগড়াঝাটি ব্যাপারটা তো কমন, এটা তো সব বাড়িতেই চলে। ওটা না, এটা প্রাণঘাতী শত্রুতা ছিল। আর কেন প্রাণঘাতী শত্রুতা ছিল সেটা আমি আপনাকে বলছি, কারণ আমি এমনি তো কিছু বলি না। আছে, আমার কাছে প্রমাণ আছে। আছে, এই হলো সেই প্রমাণ। এই ছবিটি হলো নর্মদা দেবীর। আর কল্পনা দেবীর শাশুড়ি নীলিমা দেবী এটা চাইতেন যে তার ছেলে নবীনের বিয়ে যেন নর্মদা দেবীর সাথে হয়, কারণ উনি নর্মদা দেবীকে বউ হিসেবে পছন্দ করতেন। কিন্তু এদিকে নবীনের বিয়ে হয়ে গেল হাই ফাই মডার্ন মহিলা এই কল্পনা দেবীর সাথে, আর যেটা কিনা নীলিমা দেবী মেনে নিতে পারেননি। কিন্তু নীলিমা দেবীর প্ল্যান অনুযায়ী উনি চাইতেন যে কোনো ভাবেই হোক কল্পনা দেবীকে রাস্তা থেকে সরিয়ে দিতে আর নর্মদা দেবীকে ঘরে জায়গা দিতে। এখন এই ব্যাপারটা কল্পনা দেবী জানতে পেরে গেছিলেন। তাই কল্পনা দেবী আপনি কি করলেন? উনি ওনার শাশুড়ি ওনাকে ঘর থেকে গেট আউট করে দেওয়ার আগেই আপনি লাইফ থেকেই ওনাকে গেট আউট করে দিলেন। না না, আমি জেনে বুঝে করিনি। আমি যা কিছু করেছি তখন আমার হুঁশ ছিল না। আমি সত্যি বলছি মিস্টার পাঠক, আপনি তো জানেন না, আমি তো বলেছি আপনাকে আমার এই রোগটা 10-12 বছর আগে থেকে আছে, আর তখন থেকেই আমি ঘুমের করে চলি। আপনি প্লিজ ওনাদের বলুন না। আমি সত্যি বলছি। নবীন,
নবীন এনাকে বলো না যে যে এটা আমার রোগ, আমি কোনো বাহানা করছি না। প্লিজ ওনাকে বলো না। নবীন চুপ কেন তুমি? কিছু তো বলো। দেখুন স্যার, আমি তো কোনো ডক্টর নই যে এর জবাব দেবো যে কল্পনা যেটা করছিল সেটা সত্যি না অভিনয়। আরে অদ্ভুত কাজ করছো তুমি। তুমি তোমার স্ত্রীর এই অসুস্থতার কারণ সম্বন্ধে জানো আর জেনেও তুমি ওকে সাপোর্ট করছো না। অবজেকশন ইওর অনার। পাঠক বাবু উইটনেসকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। ইওর অনার, সাস্টেন্ড। হত্যার সময় তুমি ঠিক কোথায় ছিলে? আমি ঘুমিয়েছিলাম স্যার, আর যদি আমি জেগে থাকতাম তাহলে আমার মাকে মৃত্যু থেকে বাঁচাতাম না। সাহেব, আমি তো রান্নাঘরে ঘুমাচ্ছিলাম, তখনই আমি করিডোরে কাঁচ ভেঙে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম কিছু একটা পড়েছে, গিয়ে দেখলাম যে ক্যান্ডেল ল্যাম্প ভেঙে পড়ে আছে। কিন্তু কাঁচের টুকরোগুলো আমি তখনই পরিষ্কার করে দিই যাতে সকালে উঠে কারণ না পায়ে লাগে। কিন্তু তখনই বৌমা, বৌমা এটা তুমি কি করছো? স্যার, ওই দিন রাতে আমরা দুজনেই ঘরের মধ্যে শুয়েছিলাম, তারপর হঠাৎ করে চিৎকার শুনলাম, আর বৌদির অভাব কেউ পূরণ করতে পারবে না। মার সমান দেবী ছিলেন উনি, খুব মনে পড়ছে ওনাকে। ইওর অনার, ওই হত্যাকাণ্ডের যদি কেউ প্রত্যক্ষদর্শী থাকে সেটা শুধু আমি। আমি আমার নিজের চোখের সামনে আমার স্ত্রীকে কিন্তু ইওর অনার, আমার বৌমার উপর দৃঢ় বিশ্বাস আছে। আমার বৌমা ওই হত্যা অজান্তে করেছে। মিস্টার পাঠক, মিস্টার জয়সওয়াল, সমস্ত সাক্ষীদের সাক্ষ্য শোনার পর একটা কথা পরিষ্কার যে নীলিমা মিশ্রর হত্যা ওনার বৌমা কল্পনা মিশ্রর হাতেই হয়েছে। কিন্তু এটা অসুস্থতার কারণেই একটা হত্যা ছিল নাকি আকস্মিক দুর্ঘটনা অথবা পরিকল্পিত ষড়যন্ত্র, এই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি। সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমার পরবর্তী সাক্ষীর সাহায্যে। কল্পনা দেবীর কলেজের বান্ধবী শানা শ্রফ। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তাকে কাঠগড়ায় ডাকতে চাই ইওর অনার। অনুমতি দিলাম। স্যার, কল্পনা আর আমি নাগপুরের ডিএমকে কলেজের একই হস্টেলে ছিলাম। ওখানে কল্পনার ঘুমিয়ে চলা রোগের সম্বন্ধে সবাই জানতো। আর ওই হস্টেলে না একটা মেয়ে ছিল, ওর সাথে কল্পনার একদমই বনিবনা হতো না, আর ওর নাম ছিল নিশা। পাগল হয়ে গেছিস? ধরা পড়ে যাবো তো। চল ইয়ার সানা, তুই তো ভয় পাস কেন? কিচ্ছু হবে না। ব্যাস তুই আজ রাতে আমার অ্যাক্টিংটা দেখ, আর ওই নিশাকে এমন শিক্ষা দেব তুই পাগল হয়ে গেছিস? আমি আমি এখানে কি করে? তোর ঘরে? মনে হচ্ছে ঘুমের ঘরে চলে এসেছি আমি। অ্যাক্টিং করিস না, আমি জানি তুই সবকিছু ইচ্ছে করে করেছিস। না নিশা, এখন দেখ, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে যদি তোকে সাসপেন্ড না করিয়েছি তবে আমার নাম নিশা না। নিশা, নিশা ট্রাস্ট মি, আমি জেনে বুঝে করিনি। আই মিন শোন না, আই এম সরি ইয়ার। স্যার, স্যার ওটা তো কলেজের দিনগুলোর মজা ছিল, তারপর আমি এরকম কিছুই করিনি। মিথ্যে বলছেন আপনি। এক মিনিট জয়সওয়াল বাবু, রিওনার অনেকটা মজা করে অসুস্থতার ভান করে কারোর ওপর জল ছিটিয়ে দেওয়া এটা অন্য বিষয় একটা, আর রেগে গিয়ে কাউকে হত্যা করে ফেলা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কি পার্থক্য? কোনো পার্থক্য কিছু নেই এখানে। আই টেল ইউ হোয়াট ইট ইজ, কোল্ড ব্লাডেড মার্ডার এটা। কল্পনা দেবী তখন ওই অনার অসুস্থতার সুযোগ নিয়েছিলেন, আর এইবারও অসুস্থতার সুযোগ নিয়েছেন। দিস গার্ল ইজ প্লেইং উইথ অল অফ আস, ইউ অনার। আর আমি এসব এমনি বলি না, আই উইল প্রুভ ইট। আপনি বলুন, 10 দিন আগে যখন কল্পনা দেবী আপনাকে ফোন করেছিল তখন কি বলেছিল বলুন? বলেছিল শাশুড়ি ব্যবহারে বিরক্ত হয়ে উঠেছিল, একদিন ঘুমন্ত অবস্থায় নিজের শাশুড়িকে হত্যা করে দেবে। অর্ডার, অর্ডার। ওটা তো আমি রেগে গিয়ে বলেছিলাম। তার মানে তো এটা না যে
আমি কি খুন মিস্টার মিস্টার পাঠক? আমি না। ব্রিজবাবু, আপনার পিসি তিনি গতবারের শুনানিতে উপস্থিত ছিলেন না, ওনাকে দেখলাম না আমি। অ্যাকচুয়ালি আমি নীলিমা শ্রাদ্ধ শান্তির পরের দিনই উনি এলাহাবাদ চলে যান। শরীরটা ঠিক ছিল না ওনার। আচ্ছা মিস্টার পাঠক, কি মনে হয় আপনার, কল্পনা কি ওই দিন রাতে ড্রামা করেছিল? ব্রিজবাবু, আমার মনে হচ্ছে যে দুলালী দেবী, আপনি আদালতে বলেছিলেন যে ওই ঘটনার দিন রাতে কিছু একটা ভেঙেছিল, কোনো ফুলদানি বা ক্যান্ডেল ল্যাম্প। কোথায় ভেঙেছিল বলতে পারেন সেই জায়গাটা আমাকে একবার? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আসুন স্যার, এখানে। নীলিমা দেবীর ঘরও তার মানে ওদিকেই হবে। আসুন। ভেতরে কেউ রয়েছে নাকি? না স্যার, ওই দরজার লকটা খারাপ আছে, শুধু ভেতর থেকেই খোলে। বাইরের থেকে খোলার জন্য আপনার চাবির দরকার হবে। দাঁড়ান আমি। না, এক মিনিট। কোন চাবি এটার? এটা। না না, হাত লাগবে না। আরে দাদা, লুকিয়ে লুকিয়ে কেন দেখছেন? আসুন, সামনে চলে আসুন, ভালো দেখতে পাবেন। না না, মানে এমনি, আমি তো এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। আসুন আসুন। হ্যাঁ। ব্রিজবাবু, এই ঘরের যে দরজাটা রয়েছে সেটা বাইরে থেকে এই চাবি ছাড়া খোলা যায় না। তাহলে কি ওই রাতে দরজায় চাবিটা লাগানো অবস্থায় ছিল? হ্যাঁ, আমি বলতে চাইছি না না, এখানে লাগানো ছিল না। এটা চাবি তো ওখানে কি র্যাকে ছিল, তো তাহলে খোলা ছিল দরজা হয়তো। না, একদম না। এসি অন ছিল, দরজা আমি নিজে বন্ধ করেছি। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস এই কারণে করছি ব্রিজবাবু, কেননা যে চাবিটা রয়েছে সেটা যদি ওখানে থাকে তো তাহলে অন্তত কিভাবে কল্পনা এই দরজাটা খুললো? এখানে ভাববার মতো বিষয় কোনটা? কল্পনা ওখান থেকে চাবি নিয়েছিল, তারপর দরজা খোলে আর ভেতরে এসে নীলিমা বৌদিকে মার্ডার করে দিয়েছে। আগে হত্যা করে ফেললেন, তারপর চিৎকার চেঁচামেচি হলো, একটু হই হট্টগোল হলো, আর আপনারা সবাই জেগে গেলেন, আপনারা সবাই এখানে চলে আসলেন। তার ঠিক কিছুক্ষণ বাদে পুলিশও সেখানে চলে আসলো। তো আই এম শিওর এই যে চাবিটা সেখানে রয়েছে সেটা ওই সময় কল্পনার হাতেই পাওয়া গিয়েছে হয়তো। না না, তাহলে এটার মানে এই দাঁড়াচ্ছে যে তাহলে কল্পনা হয়তো অন্য কোনো ভাবে দরজাটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু দরজা তো কখনোই খোলে না চাবি ছাড়া। চাবিটা কি র্যাকে ছিল, আর হত্যার সময় তো চাবিটা কল্পনার হাতে ছিল না। যদি হাতে থাকতো তাহলে কিভাবে, মানে স্বয়ং চাবিটা সেখানে উড়ে গিয়ে কি র্যাকে কি করে পৌঁছলো? চিন্তার বিষয় না এটা। তাছাড়াও এই মুহূর্তে এখানে ঠিক কে উপস্থিত নেই? পিসি, উনি এলাহাবাদে গেছেন। আরো কেউ হবে যিনি এখানে এই মুহূর্তে নেই। হ্যাঁ, ওই নবীন বাবু, তিনি কোথায় রয়েছেন এখন? উনি তো নিজের ঘরে। আরে আরে ডোন্ট ওয়ারি ডার্লিং, বাবার সাথে আমি কথা বলে নেব। তুমি শুধু নিজের খেয়াল রাখো ঠিক করে। আরে ফোনটা কেটে দিলেন কেন আপনি? কথাটা শেষ করে নিতেন, আমি ওয়েট করতাম আপনার জন্য। না না, আপনি এখানে? হ্যাঁ, আসলে এখানে এই যে এখান থেকে উঠে সেই রাতে গিয়েছিলেন কল্পনা। হ্যাঁ, আর আমি এদিকে শুয়েছিলাম। রাইট, হ্যাঁ। এই ওষুধগুলো কি কারণে, ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই টেক এ লুক? এটা হ্যাঁ, দেখতে পারেন আপনি। আমি ওকে ছাড়বো না, দেখে নেব। আরে কোর্ট অব্দি নিয়ে যাব। আমার কাগজ ওনার কাছে গেল কি করে?
কে চুরি করেছে কাগজগুলো? কি হয়েছে ব্রিজবাবু? কি হলো? পিসি এলাহাবাদ শরীর খারাপের জন্য যায়নি, জমি বেচতে গিয়েছিল। এখান থেকে অরিজিনাল কাগজপত্র আর দলিল চুরি করে উনি আমাকে না বলে জমি বেচে দিয়েছে আর টাকা নিজে নিয়ে নিয়েছে। কি এত বড় চিটিং? পিসির কথা শুনে তোমাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কি ব্যাপার বলো, বিস্তারিতভাবে বলো, তুমি ঠিক কি জানো? স্যার আমি সাহেবকে পেন্টিং এর পেছনে পেপারস লুকাতে দেখে নিয়েছিলাম। না, পছন্দ নয় আমার কল্পনাকে। শুধু চাকরি আর ডিগ্রি ছাড়া ওর কাছে আছেই বা কি? এর থেকে ভালো হতো গুপ্তবাবুর মেয়ে নর্মদার সাথে আমাদের নবীনের বিয়ে দিয়ে দিলে, অন্তত আমাদের ডুবতে থাকা বিজনেসটা তো বেঁচে যেত। কি কথা বলছো তুমি নীলিমা? ব্যবসা বাঁচানোর জন্য ছেলেকে নিয়েই ব্যবসা করবে? কল্পনা লাখে একটাই মেলে। লাখের চক্করে কোথাও আবার কোটি টাকা লস করে ফেলো না তুমি। কিচ্ছু হবে না। আজ এলাহাবাদ থেকে আসছে পিসি, রাবণ, মথুরা, জমির ফয়সালা হয়ে যাবে। আর বাবার উইল অনুযায়ী তোমার ভাগ তুমি পেয়ে যাবে। এবার খুশি তো? পিসির বারবার বলার জন্য আমি ওই পেপারসগুলো কিছু টাকার জন্য চুরি করে ওনাকে দিয়ে দিই। এটা রাখ, তুই যে আমার কাজটা করে দিয়েছিস সেই জন্য। আরে পিসি, আমি তো আপনার জন্যই এই বাড়িতে আছি, আর আপনি। আর এটা রাখ, এটা মুখ বন্ধ রাখার জন্য। কিন্তু এর থেকে বেশি আমি এই ব্যাপারে আর কিছু জানি না স্যার, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। আদিরা, আমার মনে হচ্ছে না যে কেসটাতে ওই প্রপার্টির কোনো প্রবলেম রয়েছে। প্রবলেম এখানে অন্য কিছু। হাই কল্পনা, কেমন আছো? কালকের ফয়সালা কি আমার বিপক্ষে হবে? এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না কল্পনা। হ্যাঁ, এটুকু আমি বলতে পারি যে প্রসিকিউটর তোমাকে ফাঁসিতে চড়ানোর জন্য পুরোপুরি চেষ্টা করবে। স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি শাশুড়ি মাকে ইচ্ছে করে মারিনি। প্লিজ আমাকে বাঁচান। আমি চেষ্টা করব, জোর কদমে চেষ্টা করব। কিন্তু কল্পনা, প্রসিকিউশনের এই কেসটা খুবই শক্তপোক্ত। শুধুমাত্র আমি এটাই বলতে এসেছিলাম যে হতে পারে যে আমরা এই কেসটা হেরে যেতে পারি। অনার, 10 মিনিটে তো আমি কেসটা এমনিই জিতে যেতাম। এই 10 মিনিট ধরে ওয়েট করাচ্ছেন পাঠক বাবু, কি হচ্ছে এসব? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, এখনই আসবেনই হয়তো। মিস্টার পাঠক, আপনার কেসটা এমনিতেই কমজোরি, আর যদি আপনার ক্লায়েন্ট না আসে তো হোয়াট ইজ দিস? টপার ইন্সপেক্টর সাহেব, মিস্টার পাঠক। না না, ইউ অনার, ডোন্ট ওয়ারি। এটা হয়তো পাঠক বাবুর নতুন একটা নাটক। এক্ষুনি হয়তো ড্রামা করে বা ওইরকম কিছু করে বলবে যে এরকমটা না ওইরকমটা হয়েছিল, কল্পনা দেবী এইরকমটা। স্যার, উনি ঘুমন্ত অবস্থায় আছেন। উনি এখন যা কিছুই করলেন পুরোটাই ঘুমন্ত অবস্থায় করলেন। শি ইজ ইন স্লিপ। কল্পনা, কল্পনা, কল্পনা! ইটস ওকে, ইটস ওকে। এটা আমায় দাও, আমায় দাও।
আমি এখানে কি করে? আমি তো জানি না। আমি তো ওখানে আরাম করছিলাম, আপনি তো বলেছিলেন। অর্ডার অর্ডার, সবাই পেছনে গিয়ে বসুন। মিস্টার পাঠক, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন দ্য নেম অফ ল? এখনই বুঝিয়ে বলছি অনার। অনার, সবার আগে আমি এটা বলে রাখতে চাইবো যে এই যে ছুরিটা রয়েছে সেটা নকল। নকল তো কি হয়েছে? এতক্ষণ যে ড্রামা করছিলেন সেসব আসল ছিল নাকি? আদালতের ভেতরে এসব কেউ করে নাকি? আমি মরে যেতে পারতাম তো। অনার না, অনার। মিস্টার জয়সওয়াল, শান্ত থাকুন। এই আদালত সত্যিটা জানতে চায়। সরি, বলুন সত্যিটা। অনার, সত্যিটা তো হলো আসলে এই যে পিলস আমার মক্কেল কল্পনা খেতেন ওনার ত্বকের অ্যালার্জির কারণে, সেটারই সাইড এফেক্ট ছিল এই স্লিপ ওয়াকিং। হ্যাঁ, কিন্তু সেই রাতে কল্পনা দেবী তো ওষুধটা নেননি। নিয়েছিলেন জয়সওয়াল বাবু। আই এম সরি। দেওয়া হয়েছিল ওনাকে ওষুধগুলো। আজও ওনাকে সেই ওষুধটা দেওয়া হয়েছিল, যেটা সাইড এফেক্ট আমরা সবাই দেখলাম এখানে এই আদালতে। আমি বুঝিয়ে বলছি, আমাকে বোঝানোর সুযোগ দেওয়া হোক। অনার, আজকে তো ওনাকে একটা ওষুধ আমিই দিয়েছিলাম যাতে আদালতে আমি এটা দেখাতে পারি। সেই রাতেও কিন্তু জয়সওয়াল বাবু ওনাকে পিল দেওয়া হয়েছিল, যার প্রমাণ এখানে রয়েছে। অনার, ওনার ওষুধের এই শিশিগুলো রয়েছে। অনার, 4টি ওষুধের মধ্যে ছিল কল্পনা খেয়েছিল, আর তারপরই তার সাইড এফেক্ট শুরু হয় স্লিপ ওয়াকিং। আর ইনি সেটা ওনার ডক্টরকে বলেছিলেন। ওনার ডক্টর সেই মুহূর্তেই এই ওষুধটা খাওয়া বন্ধ করতে বলেন, আর উনি এই ওষুধটা বন্ধ করে দেন। এর মধ্যে 50টা ওষুধ থাকে। অনার, 4টে ইতিমধ্যে উনি খেয়েছেন, একটা যেটা আজ সকালে আমি ওনাকে দিয়েছি। এই অঙ্কটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি, কারণ আমি জানি আপনি অঙ্কতে একটু কাঁচা আছেন। এই অঙ্ক অনুযায়ী এই শিশিতে 45টা ওষুধ থাকার কথা, কিন্তু এর মধ্যে 44টা রয়েছে, যার মানে দাঁড়াচ্ছে এটা যে সেই রাতেও কেউ একজন কল্পনা দেবীকে এই ওষুধটা দিয়েছিলেন। এটা তো সেই ওষুধটা দেখছি আমি, যেটা ডক্টর নিষেধ করেছিলেন কল্পনা দেবীকে খেতে। হ্যাঁ, কিন্তু আপনি কবে থেকে কল্পনা এই ওষুধটা খাচ্ছিলেন? এই মোটামুটি ধরুন 4 দিন ধরে। কিন্তু কেডি স্যার, আপনি এসব... আই এম সো সরি, আমি তুলে দিচ্ছি এটা। থাক, আমি তুলে নিচ্ছি। সরি সরি। ইউ মিন কেউ ওনাকে ড্রাগ দিয়েছিল যাতে উনি ঘুমের মধ্যে হাঁটে? ওনার যে অবস্থায় আমি আজকে এই শিশিটা থেকে কল্পনা দেবীকে ওষুধ খাইয়েছি, ঠিক সেই রকম ভাবেই ওনাকে আদালতে নিয়ে আসা হয়। পাশের ঘরটাতে ওনাকে বসিয়ে রাখা হয়। ওষুধের প্রভাবে উনি গভীর নিদ্রামগ্ন হয়ে পড়েন, আর তারপরে আদালতে স্লিপ ওয়াকিং করতে করতে চলে আসেন আর জয়সওয়াল বাবুর ওপর আঘাত করেন। এবং ঠিক ওই রকম ভাবেই ওনার সেই রাতেও কল্পনা দেবীকে এই ওষুধটা খাওয়ানো হয়। ওনাকে উস্কানো হয়েছিল যাতে উনি ওই ঘরে গিয়ে ওনার শাশুড়ি মাকে হত্যা করেন, আর উনি সেটা করেছেন। একটা চাবি দেওয়া খেলনার মতো ওনাকে ব্যবহার করা হয়েছে। অনার, না না না, আমি বুঝলাম না। না না, বুঝবেন তো তখনই যখন আপনি ভাববেন। ভাবেনই না আপনি? কখনো কখনো ভাবুন, এইটা ভেবে দেখুন যে কেন উনি আদালতে এসে আপনার ওপর এভাবে প্রহার করলেন। কেননা অনার, যখন উনি গভীর নিদ্রায় ছিলেন ওই ঘরের মধ্যে, আমি ওনার মস্তিষ্কে এই কথাটা ঢুকিয়ে দিই যে আদালতে এসে ওনাকে জয়সওয়াল বাবুর ওপর আঘাত করতে হবে। যেই মুহূর্তে আদালতে এলেন ওনার কানে আমি সেই কথাটাই ফিসফিস করে বলি, আর উনি জয়সওয়াল বাবুর ওপর আঘাত করেন। ঠিক সেই রকম ভাবে সেই রাতেও কেউ ওনাকে এই ভোকাল টনিকটা দিয়েছিল ওনার শাশুড়িকে হত্যা করার জন্য, আর উনি সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এখানে তো আদালতের মধ্যে পাঠকবাবু আপনি সাথে ছিলেন। কল্পনা দেবীর কানে আপনি কিছু বলায় উনি আমাকে আক্রমণ করেন। কিন্তু যেই দিন উনি ওনার শাশুড়ির মার্ডার করেছিলেন, সেখানে কল্পনা দেবীর সাথে কে ছিলেন? কে ওনার কানে কিছু বলেছিলেন? যিনি ওনার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন সেখানে নীলিমা দেবীর ঘর পর্যন্ত, কি র‍্যাক থেকে চাবিটা তুলে নিয়েছিলেন, দরজা খুলেছিলেন, ওনাকে ভেতরে ঢোকান, আর তারপর চাবিটা আবার ওখানে ঝুলিয়ে দিয়েছিলেন। কে? ওনার নিজের স্বামী নবীন। পাঠকবাবু, আপনি এটা কি বলছেন? আমি আপনাকে সেদিনও বলেছিলাম আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। না না না, আপনি সেদিন আপনার ঘরে শুয়েছিলেন না, আপনি জেগেছিলেন। আর শুধুমাত্র আপনি জেগেই ছিলেন না, আপনার স্ত্রী যখন ঘুমের ঘরে হাঁটছিলেন, হত্যা করতে যাচ্ছিলেন, আপনি সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন ওনাকে উস্কানি দিতে দিতে যাতে হত্যা করেন।
অর্ডার অর্ডার সাইলেন্স ইন দ্য কোর্ট। তো পাঠক বাবু, আপনি এটা বলতে চাইছেন যে আমি আমার স্ত্রীর হাত দিয়ে আমার নিজের মাকে খুন করাবো? এক্স্যাক্টলি, আর ঠিক এরকমটাই আপনি করেছেন। কেননা সেই দিন আমি আপনার ওই চটির তলায় ওই যে ক্যান্ডেল ল্যাম্পটা ভেঙেছিল তার ছোট ছোট নীল রঙের কাচের টুকরো আমি ঢুকে থাকা অবস্থায় দেখি। আচ্ছা, আমি একটু বাদে ফোন করছি। শুধুমাত্র নবীন, তোমার চটির তলায় সেটা পাওয়া গিয়েছে, যার মানে এখানে এটা দাঁড়াচ্ছে যখন এই ক্যান্ডেল ল্যাম্পটা ভাঙে সেই সময় আপনি ওখানে ছিলেন, যার মানে এটা দাঁড়াচ্ছে যে যেই সময় আপনার স্ত্রী স্লিপ ওয়াকিং করছিলেন আপনি ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন ওনাকে উস্কানি দিতে দিতে যাতে উনি হত্যাটা করেন। বাহ কেডি বাবু, শুধু আমার চটির তলায় কাঁচের টুকরো ছিল বলে আমি খুনি হয়ে গেলাম? রাইট, একটা ছোটখাটো প্রমাণ রয়েছে এখানে আমার কাছে। এটা হলো ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট, আর এই চাবিটা আপনার মায়ের শোয়ার ঘরের দরজার। আপনি নিশ্চয়ই চেনেন এই চাবিটাকে, চিনতে পারছেন চাবিটা? অবভিয়াসলি চিনি। হ্যাঁ, এই চাবিটার উপর আপনার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এই রইল তার রিপোর্টগুলো, দেখুন। এই দেখুন, রিপোর্টের উপর আপনার নাম লেখা রয়েছে নবীন মিশ্র। মানে আপনি এই চাবির সাহায্যে আপনার মায়ের শোয়ার ঘরের দরজা খোলেন, আপনার স্ত্রীকে ভেতরে ঢুকতে দেন যাতে উনি এই হত্যাটা করতে পারেন। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এই চাবি আপনার বাড়ির কিনা, মানে আপনার মায়ের শোয়ার ঘরের কিনা? সেটা আমার ঘরের। আর রিপোর্টটা আপনার নামের, দেখুন এখানে নবীন মিশ্র বলে লেখা রয়েছে এর উপর। আমার নামই লেখা আছে। আপনার নাম লেখা আছে, তার মানে আপনার আঙুলের ছাপ এই চাবির উপরে রয়েছে। রিপোর্ট তো নকলও হতে পারে। মিথ্যাটা কে বানাবে? যদি চাবি সত্যি হয়ে থাকে তাহলে মিথ্যাটা কি করে বানাতে পারে? আমি কি করে জানবো? এই রিপোর্ট অনুযায়ী আপনার আঙুলের ছাবি চাবিতে রয়েছে। আর শুধু এইটুকুই নয়, এই চাবির মধ্যে থেকে ওই ময়শ্চারাইজারেরও গন্ধ পাওয়া যাচ্ছিল, যেটা আপনি আপনার হাতে লাগিয়ে থাকেন। এবার আপনি বলুন, এই চাবির উপর আমার আঙুলের ছাপ কি করে আসতে পারে? স্যার, আমি এই চাবিটাকে ছুঁইনি পর্যন্ত। অদ্ভুত বিচিত্র বিষয়টা, আপনি যখন বলছেন আপনি ছোঁড়েনি, তার মানে কি আপনি এগুলো রুমাল দিয়ে ধরেছিলেন? অফকোর্স এটা আমি ছুঁয়েছিলাম রুমাল দিয়ে, কারণ আমি এতটাও বোকা নয় যে আমার আঙুলের ছাপ ওই চাবির উপর রেখে দেবো। অর্ডার অর্ডার। বোকা কিন্তু আপনি কোনোভাবেই ছিলেন না নবীন বাবু, বোকা আমি আপনাকে এখানে বানালাম। এই আঙুলের ছাপ আপনার একেবারেই নয়, না এই রিপোর্টটা। কিন্তু চলুন, যখন দোষ স্বীকার আপনি এখানে করেই ফেললেন, তো তাহলে পরের গল্পটাও আপনি পুরোপুরি বলে দিন। শুনবেন একটু? বলুন। কল্পনার সাথে বিয়ে আমার বাবা জোর করে করিয়েছিলেন। আমি তো বিয়েটা আমার গার্লফ্রেন্ড রিয়ার সাথে করতে চেয়েছিলাম, কিন্তু যদি আমি কল্পনাকে ছেড়ে দিতাম তো বাবা আমাকে সম্পত্তি থেকে বেদখল করে দিতেন। আমার ইনকাম এত বেশি না যে আমি তা দিয়ে খরচা চালাতে পারি। আর মা কেন জানি না কোন নর্মদার সাথে আমার বিয়ে দিতে চাইছিলেন। আমি সব দিক থেকে ফেসে গেছিলাম স্যার। এই জন্য আমি সব থেকে বেরোনোর জন্য একটা প্ল্যান তৈরি করি স্যার, যাতে আমার এই কল্পনা আর নর্মদা দুজনের থেকেই সরে যেতে পারি। আর রিয়াকে বিয়ে করে সম্পত্তি থেকেও যাতে বেদখল না হই। কিন্তু এই সবকিছুর মধ্যে আমি দুঃখের বিষয়টা নবীন, শুধুমাত্র তুমি তোমার মাকেই হারালে না, তোমার স্ত্রীকে, জমি জমা, যাবতীয় জিনিসপত্র তুমি হারালে। সবকিছু হারিয়েছো তুমি। আর শুধু এতটাই নয়, সারা জীবন জেলে তোমাকে পৌঁছতে হবে। আমি বুঝতে পারি প্রেম, ভালোবাসা, লাভ, কিন্তু তার মানে এটা নয় যে সেটাকে পাওয়ার জন্য কাউকে হত্যা করতে হবে, অন্য কাউকে বলি দিতে হবে। আই হোপ যে এই ঘটনাটা থেকে অন্য মানুষ যেন শিক্ষা পাবেন। ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত নবীন মিশ্রকে, নিজের মা নীলিমা মিশ্রকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করছে আর ওনাকে গ্রেপ্তারের আদেশ দিচ্ছে। কল্পনা মিশ্রকে এই পুরো ষড়যন্ত্রে ব্যবহার করা হয়েছে পুরোপুরি ওনার অজ্ঞাতসারে। এই কারণে এই আদালত কল্পনা মিশ্রকে নির্দোষ মনে করছে, কিন্তু উনি ততক্ষণ আন্ডার মেডিকেল অবজারভেশনে থাকবেন যতক্ষণ না উনি পুরোপুরি সুস্থ হচ্ছেন। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, কি হলো জাসওয়াল? কংগ্রাচুলেশন, আপনি আবার কেসটা জিতে গেলেন। পাঠকবাবু, কি হলো জাসওয়াল? এইবার কিন্তু কেসটা আপনি আমার জন্য জিতেছেন। রিয়েলি? কিভাবে? হ্যাঁ, আপনার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে আপনি বলির পাঠা বানিয়েছেন ওই ছুরিটা দিয়ে। হ্যাঁ, ওই ছুরিটা কোথায় গেল? ছুরিটা এই যে এই হলো। হ্যাঁ, এইটা। সরি,
এই নিন ছুরিটা আপনি রেখে দিন, এটা আমার কি কাজে আসবে? খোঁজাতে কাজে আসবে।